নমস্কার। আমার গল্প পাঠ চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী মানুষদের আরও একবার গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা। ক্ষেত্রমোহন বাবুর 18 বছর ব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সঙ্গে যুদ্ধবিগ্রহ ও সন্ধি করতে করতেই কেটে গেছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বছর, স্ত্রী রসময়ীর বয়স 30। রসময়ী এ নাম যে রেখেছিলেন, বলিহারি তার প্রতিভা। তবে রসও অনেকগুলি আছে কি না, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাঙ্গাল নবিশ মুক্তার। হুগলিতে থেকে বেশ দুটো পয়সা উপার্জন করেন। বাড়ি তার হুগলিতে নয়, জেলার মধ্যে কোনো এক পল্লীগ্রামে। তবে কয়েক বছর হলো হুগলিতে নিজের বাড়ি তৈরি করে বাস করছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের কোনো সন্তান হয়নি। স্ত্রীর যেরকম বয়স, আর হওয়ারও ভরসা নাই। অনেক দিন থেকে তার মাসি পিসি সবাই মিলে তাকে পুনরায় বিয়ে করার জন্য অনুরোধ করছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনোরূপ চেষ্টা চরিত্র করতে সাহস করেননি। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করে ক্ষেত্রমোহনকে 2 দিন ঘর ছাড়া করল। অবশেষে নিজে তার বাপের বাড়ি হালি শহরে চলে গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করে বাড়ি ফিরে আসলেন এবং প্রতিজ্ঞা করলেন রসময়ীর আর মুখ দর্শন করবেন না, অন্য কোথাও বিয়ে করবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকতে দেবেন না, এই শেষ। হালিশহর গ্রামটি হুগলির অপর পারে, মাঝখানে গঙ্গা। চৌধুরী পাড়ায় রসময়ীর বাপের বাড়ি। অনেক দিন হলো তার পিতামাতা গত হয়েছে। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তার ছোট 2টি ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়া কারখানায় কাজ করে, আর সুবোধ স্কুল ছেড়ে এখন বাড়িতেই বসে আছে, এখনও কিছু জোটাতে পারেনি। 1 মাসেরও বেশি সময় ধরে রসময়ী হালি শহরে বাস করছে। আগে এরূপ হলে 2-4 দিন বা বড় জোর 1 সপ্তাহ পরে দাঁতে দাঁত চেপে ক্ষেত্রমোহন এসে উপস্থিত হতেন এবং অনেক সাধ্য সাধনা করে স্ত্রীকে বাড়ি ফিরে নিয়ে যেতেন। কিন্তু এইবার সে নিয়মের ব্যতিক্রম দেখে রসময়ী কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। পাড়ার একজন ছেলে প্রত্যেক দিন নৌকা যোগে গঙ্গা পার হয়ে হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়তে যেত। সে ছেলেটি গ্রামে প্রচার করে দিল ক্ষেত্রমোহন বাবুর বিয়ে দিন স্থির হয়ে গিয়েছে। এই কথা শুনে রসময়ীর দিদি বিনোদিনী একদিন বিকালে ছেলেটিকে বাড়িতে ডেকে আনলেন। তাকে সন্দেশ ও রসগোল্লা খেতে দিয়ে বললেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? ছেলেটি বলল, হ্যাঁ সত্যি বই কি। আমাদের ক্লাসে সুরেশ বলে একটা ছেলে পড়ে, চুঁচুড়াই তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে, দিন পর্যন্ত স্থির হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশচন্দ্র চাটুর্যে, জজ আদালতে কাজ করেন। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে? এই আমাদের বয়সী হবে। ছেলেটির বয়স 13 বছর। তা কেমন দেখতে?
তা বেশ সুন্দর। বিনোদিনী কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, আচ্ছা, কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবু? কেন? তাদের একবার মিনতি করি, বলে কয়ে দেখি। বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। কাল একবার নিয়ে চলো আমাদের। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে। একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও, আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি লাটাই এসব কিনো। পরদিন বেলা 11টার সময় দুই বোনকে সঙ্গে নিয়ে ছেলেটি চুঁচুড়া যাত্রা করল। গঙ্গা পার হয়ে ঘোড়ার গাড়ি ভাড়া করে মাধবীলতায় হরিশবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হল। সদর দরজার সামনে গাড়ি দাঁড়ালো। রসময়ী বলল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি। বলেই দুজনেই গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে প্রবেশ করল। সে বাড়ির মেয়েরা কেউ তখন স্নান করছে, কেউ খেতে বসেছে, কেউ বা খাবার পর উঠানে বসে চুল শুকাচ্ছে। হঠাৎ দুজন ভদ্রলোকের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করতে দেখে একজন সবিস্ময়ে বলল, তোমরা কারা গা? বিনোদিনী বলল, আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলল, এসো বসো। দুজনে বারান্দায় উঠে উপবেশন করে বলল, বাড়ির গিন্নি কোনটি? একজন পৌড়াকে দেখিয়ে সকলে বলল, ইনি গিন্নি। গৃহিণী বললেন, তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বললেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20শে মাঘ দিন স্থির হয়েছে। তা পাত্রটিকে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মোক্তারি করেন। সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বেড়ে চলছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বললেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রী পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করে বসে শুনছিলেন। তার মনের রাগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। এই কথা শুনে হাত পা তার ঠক ঠক করে কাঁপতে লাগলো, চোখ দুটি লাল হয়ে উঠল। বিনোদিনী জিজ্ঞাসা করল, কেন পরিত্যাগ করেছে, কিছু শুনেছ গা? শুনেছি সে মাগি নাকি বড় দজ্জাল। এই কথা শোনা মাত্র রসময়ী তড়াক করে লাফিয়ে উঠল। বারান্দার কোণে ছিল এক গাছা ঝাঁটা। নিমেষের মধ্যে সেটা দুই হাতে তুলে নিয়ে গৃহিণীর উপর সপাসপ মারতে আরম্ভ করল। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, কেন কেন, আর কি মরবার জায়গা পেলে না? জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের জন্য পাত্র জুটল না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হয়ে গেল। তারপর মহা গণ্ডগোল আরম্ভ হলো। অল্প বয়সী মেয়েরা কেঁদে ছুটে গিয়ে কেউ খাটের নিচে, কেউ সিন্দুকের আড়ালে লুকিয়ে পড়ল। বাড়ির ঝি বসে বাসন মাজছিল। সে বাসন ফেলে, ওরে খুন করলে রে সেপাই, ও পাহারাওয়ালা বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে রাস্তায় বেরিয়ে পড়ল। বাড়ির অপর মেয়েরা এসে রসময়ীকে ধরে ফেলল। রসময়ী তখন গৃহিণীকে ছেড়ে তাদের উপর কিল চড় নিষ্টিবন বৃষ্টি করতে লাগল। কারো কাপড় ছিঁড়ে দিল, কারো চুল ছিঁড়ে দিল, কাউকে বা খামচে ধরল, কাউকে আবার কামড়েও দিল। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কনেটি গেল কোথা, তাকে একবার বের করো না, চোখ দুটো গেলে দিয়ে যাই,
নাকটা কেটে দিয়ে যাই আর দাঁতগুলো সব ভেঙে দিয়ে যাই। বিনোদিনী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ক্রমে সদর দরজার লোক হৈ হৈ করতে লাগলো। তখন সে বলল, রসময়ী, থাম থাম, ক্ষমা দেবন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটে বাড়িতে প্রবেশ করে বলল, ওগো যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছে, দারোগা আসছে। পুলিশের নাম শুনে রসময়ী বলল, চল দিদি চল। যাবে কোথা, আগে দারোগা আসুক তবে যেও। এই কথা বলে 2-3 জন স্ত্রীলোক রসময়ীকে ধরতে অগ্রসর হলো। রসময়ী এক লাফে উঠোনের কোণ থেকে আঁশবটিখানা সংগ্রহ করে মাথার উপর সবেগে ঘুরাতে লাগলো। খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে আমি ফাঁসিতে যাব বলে ছুটে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পাহারাওয়ালা, ও পাহারাওয়ালা, আসামি পালায় বলে চিৎকার করতে করতে ঝি পুনরায় রাস্তায় বেরিয়ে পড়ল। রসময়ী তখন দিদির সঙ্গে খিড়কি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে বলল, পারঘাটে চলো। বলা বাহুল্য, হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করলেন না। তার গৃহিণী বললেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা করে দেখো। পরদিন কাছারিতে গিয়ে হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সব কথাই শুনলেন। রাগে তার সমস্ত শরীর জ্বলতে লাগল। কাছারি থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে অন্তপুরে বসে ক্ষেত্রমোহন তামাক খেতে বসলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী এসে প্রবেশ করল। কয়েক মুহূর্ত নির্বাক থেকে ক্ষেত্রমোহনের দিকে দৃষ্টিপাত করল। সেই প্রকার দৃষ্টিপাত, যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করে ফেলতেন। ক্ষেত্রবাবু বললেন, তা কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সঙ্গে উত্তর করল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তার ঠোঁট দুটি রাগে কাঁপতে লাগল। তামাক টানতে টানতে ক্ষেত্রমোহনবাবু বললেন, তা শ্রাদ্ধটা কার? হরিশ্চাতুর্যের মেয়ের আর মেয়ের মার। তাহলে দুটো শ্রাদ্ধ বলো, সঙ্গে সঙ্গে অমনি নিজেরটা সেরে নিলে হতো না? সেইটে হবে না এখন, বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম। হুঁকা নামিয়ে একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বললেন, করছি তো, করবো না কেন, তোমার ভয়ে নাকি? রসময়ী চিৎকার করে হাত নেড়ে বলল, করো না, করে একবার মজাটাই দেখো না। কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেব আর বুকে একখানা পাথর, 10 মুনে পাথর বুঝলে, চাপিয়ে দেব। আর তোমার নাকটা কানটা কেউ যদি কেটে দেয়, এসো না, কাটো না, তা তুমিই কাটো না হয় বলে রসময়ী নিজের কোমরে 2 হাত দিয়ে ঝুঁকে নিজের মুখটা ক্ষেত্রমোহনের অতি কাছে সরিয়ে দিল। স্ত্রীর এইরূপ বিনয় দেখে ক্ষেত্রমোহন আবার হুঁকা উঠিয়ে আপন মনে টানতে লাগলেন। ঝুঁকে থাকতে থাকতে যখন ক্লান্তি বোধ হল, রসময়ী তখন নিজের মুখ সরিয়ে আবার সোজা হয়ে দাঁড়াল। বলল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখি গে, সম্বন্ধ পাকা হলে খবরটা দিও, চুপি চুপি যেন শুভকর্মটা সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বললেন, তুমি না মরলে আর বিয়ে করছি নে, মরবে কবে? এই কথা শুনে রসময়ী বিদ্রূপের স্বরে হো হো করে হেসে উঠল। বলল, আমি মরব কবে জিজ্ঞাসা করছো? বসি বামনি এখনই মরছে না, তার এখনও অনেক বাকি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুত্থুড়ো হবে, ভুঁয়ে মুয়ে হয়ে যাবে, যখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না, আমি তখন মরব। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত এগোলে বাইরে একখানি গাড়ি থামবার শব্দ হলো।
রসময়ী বলল, তবে সেই কথাই রইল, তবে এখন আসি। দিদি ও পাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই। বলে রসময়ী প্রস্থান করল। উক্ত কথোপকথনের পর 6 মাস কেটে গিয়েছে। রসময়ীর গর্ব সফল হল না। সে এখন মৃত্যুশয্যায় শুয়ে। সংবাদ পেয়ে ক্ষেত্রমোহন বাবু হালি শহরে গেলেন। চিকিৎসার কিছুই ত্রুটি হল না, কিন্তু রসময়ী বাঁচল না। গঙ্গার তীরে গিয়ে ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করলেন। আশ্চর্য সংসারের মায়া, যে এত কষ্ট দিয়েছে তার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করে অশ্রুপাত করতে লাগলেন। আরও মাস 6 কাটল। ক্ষেত্রমোহনের নিকটবর্তী বন্ধুবান্ধবগণ নানা জায়গায় পাত্রী খুঁজতে লাগলেন। অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। মেয়েটি ডাগর, দেখিতেও ভালো। বিশেষ মেয়ের বাবা একজন বড় জমিদারের নায়েব। অধিককার মামলা মোকদ্দমাগুলিও এই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর করায়ত্ত হবে। মেয়েটির বাবা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিয়ের কথাবার্তা পাকা হল। বরের খুড়ামশাই গ্রাম থেকে এসেছেন। কাল আশীর্বাদ। সকালে অফিস কক্ষে বসে 2-4 জন মক্কেলের সঙ্গে মোক্তারবাবু কথাবার্তা বলছিলেন। খুড়ামশাই একখানি বঙ্গবাসী হাতে করে ঘরের কোণে বসে তামাক সেবন করছিলেন। এমন সময় ডাক পিয়ন আসলো। ক্ষেত্রমোহন বাবুর হাতে একখানি পত্র দিয়ে গেল। খামের উপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করে ক্ষেত্রমোহনের মাথা ঘুরে গেল। 2-4 বার চোখ রগড়িয়ে বারবার খামখানির শিরোনাম পরীক্ষা করতে লাগলেন। কাছে এনে দূরে সরিয়ে নানা প্রকারে দেখলেন। অবশেষে কাঁপা হাতে পত্রখানি খুললেন। পড়ে তাহার মুখ বিবর্ণ হয়ে গেল। মক্কেলগণকে বললেন, আচ্ছা, এখন তোমরা যাও, আজ সকাল সকালই কাছারি যাব, সেইখানেই বাকি কথাবার্তা হবে এখন। মক্কেলগণ চলে গেলে খুড়ামশাই বললেন, চিঠি এলো ক্ষেত্তর? জড়িত স্বরে ক্ষেত্রমোহন বললেন, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখের ভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করে খুড়ামশাই উঠে নিকটে আসলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করছেন। তাহার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে। চোখ কপালে উঠেছে। খুড়ামশাই দ্রুতভাবে বললেন, কি ব্যাপার, কি কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহনবাবু নীরবে পত্রখানি খুড়ামশাইয়ের হাতে দিলেন। তিনি পত্র নিয়ে চশমা খুঁজতে লাগলেন। জানালার কাছে দাঁড়িয়ে খুড়ামশাই পত্রখানি পড়তে লাগলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা। উপরে স্থানের নাম নেই, তারিখ নাই। নিম্ন প্রকার লিখিত, শ্রী শ্রী দুর্গা সহায় প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। তোমার মুতচ্ছন্ন ধরিয়াছে, মনে করিয়াছ রসময় মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মোটেও মনে করিও না। বাড়ির সম্মুখে যে বড় বটগাছ আছে, তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়নকক্ষে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই। একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি,
আমার এখানে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমাকে যে পোড়াইছিলে, তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না, করিলে তোমার ললাটে অশেষ দুর্গতি লেখা আছে। রসময়ী। পত্র পড়ে খুড়ামশাইয়ের মুখ কালি হয়ে গেল। ভয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, এ হাতের লেখা কার, চিনতে পারছ? খুব চিনি, তারই হাতের লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানেন। খুড়ামশাই নিকটে চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ ছাদের কড়িকাঠগুলোর দিকে তাকিয়ে বলে উঠলেন, জয়রাম, সীতারাম, রাম রাঘব রাবণাবি, রাম রাম রাম। খুড়ামশাইকে এই অবস্থায় দেখে ক্ষেত্রমোহনের আরও ভয় হল। বললেন, আচ্ছা খুড়ো, ভূতে কখনো চিঠি লেখে? খুড়ামশাই বলে উঠলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, উপদেবতা বলো, জয় রাঘব রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়ামশাই বললেন, দেখো, কারোর বদমাইশি নয় তো? এমনটাই কি হতে পারে? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরকমটা তো কখনো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয় না? ক্ষেত্রমোহন বললেন, পুরানো চিঠি আছে বই কি। বলে ঘরের মধ্যে প্রবেশ করে 4-5খানা বের করে আনলেন। খুড়ামশাই চশমার কাঁচ দুখানি কোঁচার কাপড়ে ভালো করে ঘষতে লাগলেন। পরে পত্রগুলি নিয়ে অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মেলাতে লাগলেন। অবশেষে সেগুলি টেবিলের ওপর ফেলে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে বললেন, একই হাতের লেখা তো দেখছি। খামখানা উল্টে পাল্টে দেখতে লাগলেন। 1 পয়সার 6খানাওয়ালা সাধারণ সাদা খাম, তাতে একখানি 2 পয়সার টিকি ডাঁটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়ে বললেন, কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রবাবু বাঙ্গালানবিশ মুক্তার হলেও ইংরেজি ছাপার অক্ষর পড়তে পারতেন। ছাপ পরীক্ষা করে বললেন, হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়ামশাই চুপ করে বসে রইলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলতে লাগলেন, জয় রাম, শ্রীরাম, সীতারাম। কাছারির বেলা হয় দেখে মোক্তারবাবু স্নান করে আহারে বসলেন, কিন্তু কিছুই খেতে পারলেন না। রান্নাঘরের বারান্দার যেখানে বসে তিনি আহার করতেন, কিছুটা খান আর মাঝে মাঝে সেই গাছটার পানে তাকান। একসময় গাছের একটা ডাল খড়খড় করে নড়ে উঠল। কার যেন হাসিরও শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহন বাবুর আর খাওয়া হল না। উঠে পড়লেন। মুখ ধুয়ে বাইরে এসে বটগাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। 2-3টা কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করে ফিরছে। গোটা কত কাক উচ্চ শাখায় বসে জাতীয় সঙ্গীত গাইছে। এই ছাড়া আর তিনি কিছুই দেখতে পাইলেন না। সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শোবার ঘরে খুড়া ভাইপো বসে কথাবার্তা বলছিলেন। দিনের বেলা খুড়ামশাই দরজার বাইরে এবং ভিতরের দেওয়ালময় রাম নাম লিখে দিয়েছেন। আজ দুইজনেই এক বিছানায় শয়ন করবেন। বালিশের তলায় একখানি কীর্তিবাসী রামায়ণ রাখা হবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বালার বন্দোবস্ত হয়েছে। ক্ষেত্রমোহন বললেন, আমি তো তার দরকার দেখছি না। যদি কোনো উপদ্রব অত্যাচার হয়। খুড়ামশাই কিছুক্ষণ চিন্তা করলেন।
শেষে বললেন, ভয়ের কোনো কারণ দেখিনি। ওই যে বলেছে ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই। না না, তা পারবে না, হাজারো স্বামী তো বটে। আর যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে অধিক বয়সে বিয়ে করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তাই তোমারও অদৃষ্টে থাকবে। ক্ষেত্রমোহনবাবু চুপ করে থাকলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিয়ে করার লোভটাও সংবরণ করা তার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হয়ে গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পেয়েছেন সে কথাও রাষ্ট্র হতে বিলম্ব হল না। নায়েব রজনীবাবুরও কানে ক্রমে একথা পৌঁছাল। বলেছি পূর্বেই, তিনি ইংরেজি জানা ব্যক্তি। শুনে হা হা করে হেসে উঠলেন, বললেন, ভূত? এই বিংশ শতাব্দীতে ভূত বিশ্বাস করতে হবে? বিয়ের দিন স্থির হয়েছে ৮ই ফাল্গুন। আর ৫ দিন মাত্র বাকি আছে। উভয় পক্ষ থেকে সমস্ত আয়োজন হয়েছে। বিকেলে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জন কয়েক বন্ধুবান্ধবের সঙ্গে বসেছিলেন। এদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহর বাবু। লোকটির বয়স ৪০ পার হয়েছে। চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখমণ্ডলে প্রচুর গোঁপ দাড়িতে ভর্তি, হাতে বড় বড় নখ। এক কথায় লোকটি থিওজফিস্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির খবর অবগত হওয়া থেকে মনোহরবাবুর সঙ্গে ক্ষেত্রবাবুর একটু ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয়েছে। অপর একজন নব্য যুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি এলে ফেল করা শিক্ষিত মোক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করেছেন। সুরেন্দ্রনাথ বললেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল। অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেল, যেমন রেলে কলিশন বা নৌকাডুবি বা আরও কিছু। সকলেই মনে করছে অমুক লোকটা মরে গেছে, মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই, কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন, নয়তো এ চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তাহারই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। কারণ এই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারা যায় না। থিওজফিস্ট উকিল বাবুটি এইটা শুনেই বলে ফেললেন, কেন মশাই, বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মোক্তারবাবু বললেন, কারণ আমি কখনো দেখিনি। শুনে মনোহরবাবু বিজ্ঞতার হাস্য করে বললেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি। তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে। তার 10খানা 20খানা ছবিও দেখেছি, কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং নাকি ভূত দেখেছে। মনোহরবাবু তার সুঘন দাঁড়ির মধ্যে দীর্ঘ নখের আঙুলগুলি চালনা করতে করতে বললেন, আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের 10-20খানা ছবি দেখেছেন, তেমনি 10-20খানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি। যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটিকিংয়ের ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটিকিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। 16 বছর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মাঝখানে আমেরিকা ও ইউরোপের নানা জায়গায় অনেক স্থানে কেটিকিং তার শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে, তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয়।
তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে। ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে, আসবেন, দেখাবো। সুরেন্দ্রবাবু অল্প হেসে বললেন, আপনারাও যেমন ভালো মানুষ, ওইসব বিশ্বাস করেন? ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই। কেটি কিংয়ের দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, ওইটা আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন। আমার তো ঠিক উল্টো মনে হয়। ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীর মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো যে এটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন। চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি ধারণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তা না করে খাম, কাগজ, কালি, কলম সংগ্রহ করে কত কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের ওপর রেখে গেলেই হতো। তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে, আবার 2 পয়সা খরচ করে টিকিট কিনতে হলো মশাই। ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিক এত সস্তা হয়, তাহলে না হয় সেইখানে গিয়েই প্র্যাকটিস শুরু করি। মনোহরবাবু একটু বিরক্তির সঙ্গে বললেন, মশাই, জিনিসটা হাসি তামাশার নয়, এইসব গভীর বিষয়। অনেক চর্চা, অনেক আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসাই প্রথম নয়। হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন। কুটুম্বিলাল নামক এক মহাত্মা এরকম অনেক চিঠি আমাদের মাদাম ব্লাভাটস্কিকে লিখেছিলেন। তারাও মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের উপর ফেলে যেতে পারতেন, কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন। এই শুনে শিক্ষিত মুক্তারবাবু মৃদু মৃদু হাসতে লাগলেন। বললেন, কুটুম্বিলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে। ডাক্তার হডসন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে এ বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম ব্লাভাটস্কি আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করেছিলেন। এ কথা শুনে থিওজফিস্ট বাবুটি ভ্রুকুঞ্চিত করে বিরক্তির স্বরে বললেন, ওসব ঈর্ষাপরায়ণ লেখকের বই পড়বেন না, আমার কাছে আসবেন, ভালো ভালো বই আপনাকে পড়তে দেব। তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। মাদাম ব্লাভাটস্কি যে কত বড় লোক তা তার আইসিস আনভেল্ড বইটি পড়লেই বুঝতে পারবেন। সুরেন্দ্রবাবু মুচকি হেসে বললেন, সে বইটে পড়িনি বটে, তবে এডমন্ড গ্যারেট প্রণীত আইসিস ভেরি মাচ আনভেল্ড আর দি স্টোরি অব দি মহাত্মা হোক্স বইটি পড়েছি। লাইব্রেরিতে আছে, দেখতে চান তো এনে দিতে পারি। এ কথায় মনোহরবাবু রেগে আগুন হয়ে উঠলেন। বললেন, ওই আপনারা এক কথা শিখে রেখেছেন, গাল দেওয়া যায় না এমন ভালো জিনিসই নেই। যত বশ কুচক্রি বদমায়েশ লোক মিছামিছি মাদামের অপরাধ রচনা করেছে। এমন সময় বাইরে শব্দ উত্থিত হল, বাবু, চিঠি আছে। পর মুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করে ক্ষেত্রবাবুর হাতে একখানি চিঠি দিল। চিঠিখানি হাতে নিয়ে ক্ষেত্রবাবুর চক্ষু স্থির হয়ে গেল। বললেন, মশাই, আবার সেই। চিঠিটি খুলে সেটা পড়ে সকলের সামনে ফেলে দিলেন। থিওজফিস্ট বাবুটি অতি আগ্রহের সঙ্গে সেটি কুড়িয়ে নিয়ে পাঠ করলেন। শেষে নবীন মুক্তার বাবুর হাতে সেখানে দিলেন। পত্রখানি এইরূপ, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। এত সাহস তোমার! আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করিয়াছ আমি তোমায় যে পত্র লিখিয়াছিলাম তাহা ফাঁকা আওয়াজ। রসিবামনি তোমার মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে। এখনো সাবধান হও,
এ দুর্মতি পরিত্যাগ করো, নহিলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বটগাছ হইতে নামিয়া বুকে একখান 10 মুনে পাথর চাপাইয়া দিব, ঘুম আর ভাঙিবে না। রসময়ী। একে একে সকলেই চিঠিখানি পড়লেন, পড়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন। শিক্ষিত মোক্তারবাবুরও মুখ শুকিয়ে গেল। তা সত্ত্বেও মন থেকে সংশয় দূরে ঝুঁড়িয়ে ফেলে বললেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আর একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি। আপনার স্ত্রীর হাতের লেখাই বটে তো? না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ক্ষেত্রবাবু বললেন, কোনো সন্দেহ নেই, শুধু হাতের মিল হলেও বা সন্দেহ করতাম। তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো, এ চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায়, শ্রী দুর্গা একটু তফাতে লিখত। এ দুখানা চিঠিতেও তাই। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিত কালেও মুখে সর্বদা ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পরে সুরেন্দ্রনাথ গলা ঝেড়ে জিজ্ঞাসা করলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বললেন, ছিলাম বইকি। সঙ্গে সঙ্গে ঘাটেও গিয়েছিলেন? গিয়েছিলাম। চিতার উপর তার দেহ রাখবার পর তার মুখ আপনি আর দেখেছিলেন? দেখিনি আবার, আমি নিজেই তো মুখাগ্নি করেছি। হয়ে তুমি যা ভাবছ তা নয়, কোনো ভুল হয়নি। নবীন মোক্তারবাবু তখন ঘাড় হেঁট করে বসে রইলেন। অপর একজন বললেন, হে হরিশীয়, স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নয়। অপর একজন বললেন, তা তো বটেই, তা তো বটেই। ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশই বা বলি কেন, সকল দেশই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে, ভূত বলে একটা জিনিস আছে, তার কি কিছুই ভিত্তি নেই? সরকারি উকিল বাবুটি বললেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বছরের মধ্যে ইউরোপে ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়িতভাবে প্রমাণিত হয়ে গেছে। একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ ট্রিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজে সে ভাব নেই। সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেদিনকার মতো সভা ভঙ্গ হল। সেই বটগাছের তলা দিয়ে যেতে সুরেন্দ্রবাবুরও গাটা ছমছম করতে লাগল। খুড়ামশাই কোথায় বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে দ্বিতীয় চিঠির কথা শুনে বললেন, দেখো ক্ষেত্তর, ব্যাপারটা ক্রমে গুরুতর হয়ে উঠেছে। বিয়েটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বছর পূর্ণ হলেই গয়ায় একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবে। বছর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়। তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বললেন, তা বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলে কয়ে বিয়ের দিন পিছিয়ে দেয়া হলো। নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহত হলো। গয়া শ্রাদ্ধ সেরে এসে ক্ষেত্রবাবু বিয়ে করবেন, এটা সকলেই জানতে পারল। ক্ষেত্রবাবুর হাতে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তদবিরের ভার আছে। মোকদ্দমাটা দায়রা সোপর্দ হয়েছে। সেটা শেষ না হলে ক্ষেত্রবাবু গয়া যেতে পারছে না। মোকদ্দমার আগের দিন সন্ধ্যাবেলা কাছারি থেকে ফিরবার সময় রসময়ীর তৃতীয় চিঠি ক্ষেত্রবাবুর হাতে এলো। তাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি
গয়ায় আমার পিণ্ড দিতে যাইতেছ? ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে? গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোরা বসাইয়া দিব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হল না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়ে তাকে চিঠি দেখালেন। মনোহরবাবু চিঠিটি পড়ে বললেন, এই যে বড় বিপদ দেখছি, বিয়ে করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো। ক্ষেত্রবাবু বললেন, আচ্ছা মশাই, অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসাতে পারে? আপনার থিওজফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানি মোটা বই আলমারি থেকে পেড়ে এনে তার একটা স্থান খুলে বললেন, এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মতেই মুক্তাত্মাগণ সাধারণত অশরীরী। তারা কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহে ধারণ করেন। সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছুই আশ্চর্য নয়। আর এও বিবেচনা করুন না, যে হাত কলম ধরে চিঠি লিখতে পারে সে হাত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহনবাবু কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, দেখুন, এ পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রার মোকদ্দমা সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে এই চিঠিগুলো পরীক্ষা করালে হয় না? থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহনের এ সন্দেহবাদে মনে মনে বিরক্ত হলেন। প্রকাশ্যে বললেন, তা যদি আপনার ইচ্ছে হয় পরীক্ষা করাতে পারেন। পরদিন দায়রার জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাকবাংলোয় গিয়ে সফটমোর সাহেবকে ভৌতিক চিঠি 3খানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকটি পুরনো আসল চিঠিও দিয়ে আসলেন। সাহেব বললেন, পরদিন ভোরবেলা সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে নিয়ে ক্ষেত্রমোহন আবার ডাকবাংলোয় উপস্থিত হলেন। সাহেব বললেন, পরীক্ষাধীন পত্র 3খানি এবং আসল পত্রগুলি সমস্তই একই হস্তের লেখা। এটা শুনে ক্ষেত্রবাবুর মুখখানি ছোট হয়ে গেল। মনোহরবাবু বললেন, সাহেব, অনুগ্রহ করে একখানি সার্টিফিকেট দিতে পারেন? সাহেব মনে করলেন, নিশ্চয়ই এ পত্র নিয়ে একটা মামলা মোকদ্দমা হবে, আবার সাক্ষী দিতে আসিয়া ফি পাওয়া যাবে। সুতরাং আহ্লাদের সঙ্গে তিনি সার্টিফিকেট লিখে দিলেন। বাসায় যেতে যেতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বললেন, এ চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাতে পাঠাই, তাতে আপনার কোনো আপত্তি আছে কি? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি, তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বললেন, তাতে আমার আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হয়ে গেল। নানা স্থান থেকে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহন বাবুকে চিঠি লিখতে আরম্ভ করলেন। কেউ কেউ হুগলিতে এসে চিঠিগুলি নিজের চোখে দেখে অবাক হয়ে গেলেন। থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর পসারের আর সীমা নাই, কিন্তু তাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করলেন না। চিঠিগুলি জাল প্রমাণ হলে তিনি বিয়ে করে সুখী হতে পারতেন। ভয়ে গয়ায় গিয়ে পিণ্ডদান করতেও পারলেন না। তার অদৃষ্টে বুঝি বিয়ে আর নেই। চৈত্র মাস এলো, বসন্তের বাতাস বইছে। দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসে নিজের দূরদৃষ্টির বিষয় চিন্তা করছিলেন। এমন সময় একজন এসে সংবাদ দিল, হালি শহরে তার শ্বশুর বাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াইতে গিয়ে
একটা বোম ফেটে তার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে হুগলির হাসপাতালে আনা হয়েছে। শুনে ক্ষেত্রবাবু থাকতে পারলেন না, গাড়ি ভাড়া করে হাসপাতালে অভিমুখে ছুটলেন। সেখানে গিয়ে দেখলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের উপর বসে বিধবা বিনোদিনী কান্না করছে। ক্ষেত্রমোহনকে দেখে তিনি আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। সমস্ত দিন ঔষধ প্রয়োগ ও শুশ্রূষা চলল। সন্ধ্যার দিকে ডাক্তারেরা বললেন আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহন শ্যালিকাকে বললেন, ঠাকুরজি, সন্ধ্যা হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী বললেন, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন অনাহারে আছো, স্নানাহার পর্যন্ত হলো না। তা না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝে হাসপাতালের ডাক্তারেরা বলল, আপনাকে বাড়ি যেতে হবে, এখানে তো রাত্রে থাকতে পারবে না, কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে, আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বোঝানোর পর বিনোদিনী সম্মত হলেন। ক্ষেত্রমোহনকে বললেন, তুমি তবে আমায় হালি শহরে নিয়ে চলো, রাত্রে সেখানে থাকব, কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাই করলেন। হালি শহরে রাত কাটল। ভোরে উঠে নিজের হাতে এক ছিলিম তামাক সাজিয়ে ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করছেন। এমন সময় বাড়ির বাইরে মহা গণ্ডগোল উপস্থিত হল। তাড়াতাড়ি হুঁকা রেখে বাইরে গিয়ে দেখলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করে ফেলেছে। ঘোড়ার পিঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়িয়ে, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবলও আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হয়ে সাহেবকে সেলাম করলেন। সাহেব চুরুট মুখে বললেন, হ্যালো মুক্তিয়ার, তুমি এখানে কি করতেছ? ক্ষেত্রবাবু বললেন, হুজুর, এই আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? ওটম আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিবে। কেন হুজুর? হেখানে বোমা টেয়ারি হয় কিনা দেখিবে, ইহা সার্চ ওয়ারেন্ট আছে। বলে সাহেব সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রবাবুর হাতে দিলেন। ক্ষেত্রবাবু সেখানা উল্টিয়ে পাল্টিয়ে দেখে সাহেবের হাতে পুনরায় ফেরত দিলেন। বললেন, হুজুর, মালিক যা ইচ্ছা করতে পারেন। সাহেব বললেন, স্ত্রীলোক ঘনকে লুকাইয়া রাখো। পুলিশ বাড়ির মধ্যে প্রবেশ করল। স্ত্রীলোকদের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাবার প্রয়োজন দেখলেন না। হরি নামের মালাটি হাতে করে উঠোনে তুলসী তলায় বসে রহিলেন। খানা তল্লাশি আরম্ভ হল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, বর্তমান রণনীতি, যুগান্তর গীতা, দেশের কথা, রিভিউ অব রিভিউজ প্রভৃতি কিছুই বার হল না। বার হল হিন্দু সৎকর্মমালা, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র বা বৃহৎ কোনো দেশনায়কের কোনো ছবি বার হল না। বার হল কেবল খানকতক কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি। বিনোদিনীর বাক্স থেকে বার হল এক বান্ডিল চিঠি এবং কয়েকটা ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠানে এনে জমা করা হলো। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করতে লাগলেন। ক্ষেত্রমোহনও সেখানে বসেছিলেন। তিনি দেখলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতে তারই শিরোনাম লেখা এবং রসময়ীর হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি নিয়ে খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করতে লাগলেন। খানকুড়ি চিঠি রয়েছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে রসময়ীর হস্তাক্ষরে লেখা।
কয়েকটা চিঠি খুলে ক্ষেত্রবাবু পাঠও করলেন। নানা অবস্থা কল্পনা করে অনুমানে চিঠিগুলি লেখা। কোনোটাতেই বটগাছে বাসস্থানের উল্লেখ আছে। একখানাতে আছে, গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আমি তোমার অনিষ্ট করতে পারি না। এখনও রশি বামনি তোমার ঘাড় মটকাইতে পারে। একটাতে আছে, করল তোমার বিবাহ। এত মানা করিলাম, কিছুতেই শুনিলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালিয়ে তোমাকে আর তোমার বধূকে পুড়িয়ে মারব। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের কাছে পরিষ্কার হয়ে গেল। বিনোদিনী তুলসীর তলায় বসে সমস্ত কিছু দেখছিলেন। ক্ষেত্রমোহন বললেন, ঠাকুরজি, এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করিতে লাগলেন।